রাকিবুল রাজ আপনাকে যুক্ত করা আছে, বলেন। জি, আপনারা আসলেই ভালো আছেন আশা করি। আ আচ্ছা, যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আ ইসলামে নাকি বলা আছে যে যে আসসালামু আলাইকুম দিবে আ তাকে নাকি ইসলামের অংশ হিসাবে মেনে নিতে হবে। সে যদি ইসলামের এটা কোথায় ক্ষতিকর পেয়েছেন না ভাই? হয়। কোথায় পেয়েছেন ভাই? এটা একটু আজকে যদি আমাকে একজন বলল আরকি। আমি তো আম এটা শুনে আশ্চর্য হয়ে আপনি গেলাম। আপনি ইসলামে এত কি ভালো আপনি কি শুনছেন আর বগল বাজাইতে, বাজাইতে চলে আসছেন নাকি শুনে রেফারেন্স চাইছেন? রেফারেন্স চাইছি বলতে রেফারেন্স তো ওই সমস্ত মানুষের কাছ থেকে রেফারেন্স নেওয়া তো আসলে তাইলে ভাই সোজা কথা যেকোনো নয়। কথার যেকোনো দাবির সপক্ষে রেফারেন্স কেউ দিবেন না, দাবিটা নিয়ে কোথায় রাখবেন? শুধু ওদের ডাস্টবিনে ফেলা দিবেন। দ্যাটস ইট। ধন্যবাদ এক কথার উত্তরটা দেওয়ার জন্য। আ কিন্তু এই যে মানে অমুসলিমরা আপনাকে সালাম দিলে আপনি কি করবেন সেই বিষয়ে আমাদের একটা টিভি চ্যানেলে খুব সুন্দর একটা বক্তব্য দেওয়া হয়েছিল। সেই বক্তব্যটা আমরা একটু দেখে নেই। দেখেন একটু। আমি জি। দিচ্ছি, স্ক্রিনে দিচ্ছি। হ্যাঁ, আমার মেয়ে হচ্ছে যেখানে টিউশনি পড়তে যায় সে টিচারটা হচ্ছে হিন্দু। তো উনি আমাকে সালাম দেন। কিন্তু আমি ওটার উত্তর দিতে পারি না। মানে আমি যতদূর জানি যে সালাম দেওয়াটা যাবে কিনা আমি ঠিক সঠিক জানি না। তো সেক্ষেত্রে কি করতে পারি? হ্যাঁ, এটা আসলে ধন্যবাদ। এটা আসলে আমাদের জন্য একটা সমস্যাই। আসলে হিন্দুরা এখন আমরা দেখি যে বিভিন্ন জায়গায় সোনার দোকান থেকে শুরু করে এই জায়গা ওই জায়গা মিষ্টির দোকান অনেক জায়গায় হিন্দুরা কাজ করছে এবং তারা আমাদেরকে সবসময় সালাম দেয়, ইনশাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের এক্ষেত্রে আসলে সালামের জবাবটা একটু ডিফারেন্ট। ওয়ালাইকুমের পরে আরেকটি শব্দ আছে, ওটা আমি নিজেও পারি না। তো ওটা হলো আসলে একটু কঠিন। ওটার অর্থটা হলো যে আপনার উপর গজব বর্ষিত হোক। তো যদি এটা আমরা না পারি, মানে ওই সালামের উত্তরটা যদি আমরা না পড়ি, তাহলে আমরা চুপ থাকবো এবং একান্তই যদি জবাব দিতেই হয় বা এসেই যায়, তাহলে ওয়ালাইকুম এটুকু পর্যন্ত আপনি উচ্চারণ করতে পারেন। মোটামুটি এরকম ধরনের মত আছে। তারপর আপনি আচ্ছা ভাই, কি শুনলেন? কি ভাই বলল? অসাধারণ ভাই, বলেন ভাই, অসাধারণ। বলেন আমি ভাই, এই যে কারো প্রত্যেক মানুষের কারো যে উপর কিচেনে শান্তি থাকা চাইবো উচিত। আর আমি কারো উপর শান্তি চাইবো আচ্ছা, আর সে আমার উপরে গজব নাজিল হওয়ার দিচ্ছে। অসাধারণ ভাই, দারুণ। আচ্ছা, এরকম আরো ভিডিও আছে। আপনি যদি হিন্দু অন্য ধর্মের মানুষের সাথে সহাবস্থান করা যাবে কিনা এগুলো জানতে চান, এখানে দেখেন সংশয়.com এ অমুসলিমদের সাথে বন্ধুত্ব নিষিদ্ধ। এইটার ভিতরে আপনি এই সব ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন। যেমন ধরেন এটা দেখেন। যে মুসলিম যত যাই করে সে দিন শেষে আপনার ভাই। দুনিয়ার সবচেয়ে খারাপ মুসলিমটা দুনিয়ার সবচেয়ে ভালো কাফিরটার চেয়ে ভালো। এটা কিন্তু আমরা মানা খুব কষ্টকর। এটা মানা খুবই কষ্টকর আমাদের জন্য। দুনিয়ার সবচেয়ে খারাপ মুসলিমটা দুনিয়ার সবচেয়ে ভালো কাফিরটার চেয়ে ভালো। কেন ভালো? লা ইলাহা ইল্লাল্লাহর জন্য ভালো। মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার ওজন অনেক বেশি। পুরো দুনিয়ার ওজন একদিকে, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন একদিকে। এটা ভারী হবে সব সময়। সো এই জিনিসটা বোঝা, আল্লাহু আকবার ব্যাপারটা বোঝা। এটা আমাদের খুব ছুটে যায়। ঠিক আছে? এটা কত চমৎকার, তাই না? কত চমৎকার কথা যে দুনিয়ার সবচেয়ে খারাপ, সবচেয়ে গণহত্যাকারী ধর্ষক সেও হচ্ছে আসিফ ভাই, আপনার আপনার ইসা থেকে কি ডাউনলোড করার অপশন আছে নাকি? যে ইয়া থেকে সংসদ.com থেকে ভিডিও ডাউনলোড করার অপশন আছে নাকি? না, আপনি তো ওই যে আমার ক্যানভাতে তো আপনি তো আছেন। তাইলে আপনি না ভাই, ক্যানভাতে ওইটা তো আপনার আপনার ইয়া নাই, মানে আর কি আপনার প্রজেক্ট গুলো আমি দেখতে পারি না আর কি। আপনি হয়তো লিঙ্ক দিলে তারপরে ইয়া পাওয়া, অ্যাক্সেস পাওয়া যায় আর কি। আচ্ছা, আপনাকে তাহলে আমি সবগুলোর অ্যাক্সেস দিয়ে দিব না। আপনি এখান থেকে নিজেই কাইটা ডাউনলোড করতে পারবেন আরকি। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস আচ্ছা, যেটা ওই যে কিছু ভিডিও আসলে সাইট থেকে গেলে দেখায় রেস্ট্রিক্টেড, এটা সবার জন্য ওপেন না। এই ব্যাপারটা খেয়াল করেছেন ভাইয়া? হ্যাঁ, ওই যে সংশয়.com এ কয়েকটা ভিডিও আছে জি। যেগুলো মেম্বারস অনলি করা আছে। কারণ হচ্ছে মুমিনদের রিপোর্টের কারণে মেম্বারস অনলি করে রাখা আছে। ওগুলো আস্তে, আস্তে খুলে দিব। জি। ওই ভিডিওগুলো আপনারা পাবেন। আ মানে আমাদের লাইভ টাইভে পাবেন। আমরা দেখাই, কিন্তু ওই যে সংশয়.com এ রেগুলার প্রতিদিন ভাই অনেক রিপোর্ট অনেক তারা রিপোর্ট। জি। করতে থাকে। সারাক্ষণ তারা রিপোর্ট করতে থাকে। ওয়েবসাইটটাকে কিভাবে ডাউন করা যায় সেটা নিয়ে তারা বিশাল চিন্তিত। তাদের অনেক সমস্যা হচ্ছে এই ওয়েবসাইটের কারণে। তো এটা তো আমাদের একটু চিন্তা আ করেন আসিফ ভাই, এই যে মুমিনদের কথা একটু অ্যাসাইড রাখেন ভাই। মুমিনা চিন্তা করেন, তার নিজের জীবনের মানে অবস্থার ১২টা বাজায় দিচ্ছে ইসলাম। ওই বেড়ি বেড়ি ভেটকা ভেটকা বলতেছে যে তাদের উপর গজব নাজিল করতে হবে, আর ওই আরেক বেড়ি বাসে বসে হাসতেছে। মানে কি একটা অবস্থা চিন্তা করেন। মানে মানুষে কোনো ইয়া নাই। এইগুলা বেড়ি কিন্তু দেখবেন একটু পর পর, মানে যে কোনো ইন্টারভিউ শুনবেন একটু পর পর, ও দেশ আমাদের পুরা মহাবিশ্ব, আমাদের পুরো বিশ্বে ইসলামোফোবিয়া বেড়ে যাচ্ছে, আমাদের ইউরোপে ইসলামোফোবিয়া বাড়তেছে, অমুসলিমদেরকে আমাদেরকে নির্যাতন করছি, এগুলা কিন্তু বলতে পারবেন। তারপরে ভারত বিদ্বেষ, ভারত থেকে এত এত নির্যাতন আসছে, এগুলা কিন্তু তার বলতে 2 সেকেন্ড সময় লাগবে না। হ্যাঁ, মানে কি বলবো? এরা যখন আমেরিকাতে যাবে, মনে করেন আমেরিকার এয়ারপোর্টে যদি তাদেরকে আটকায় বলে তোমার সার্চ করব। তখন কানতে হ্যাশট্যাগ গাজা। আমাদের মুসলিম ভাইরা কোথায় দেখো আমাকে কিভাবে মুসলিম দেখে আমাকে কিভাবে বারবার আমাকে চেক করছে। আমার অধিকার নেই। আমি মুসলিম হয়েছি দেখে কি ভাই আমার একই সাথে মানবাধিকার নেই? বাঙ্গু জাত যে কত বড় বলদা ইডিয়েটের জাত ভাই, একই সাথে তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একেবারে সিনা টান করে
এটা সমালোচনা করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে, ভারত বিদ্বেষী হইতে হবে। একই সাথে ওই বাঙ্গু জাতি, ভাই আমাদের তো গাজওয়াতুল হিন্দ করা ধর্মীয় একটা অধিকার। চিন্তা করেন, আমার রাসূল বলে গেছে গাজওয়াতুল হিন্দ হবে, শহীদরা জান্নাতে যাবে, একই লাইনের মধ্যে ভাই। ভাই মানে রাসূল কি কোনো আসলেই বলছে মানে ভাষায় কোনো 100%। ভাই গাজওয়াতুল হিন্দ মানে এটা তো হিন্দুস্তানের কথা, তাহলে ওই সময় মোহাম্মদ কি হিন্দুস্তানে নিয়েও কথা বলছে? ভাই আপনি কি গাজওয়াতুল হিন্দের হাদিসগুলো দেখেন নাই? আমাদের লাইভে দেখেন ভাই নাই আমি গাজওয়াতুল? আমি জানি না বলেই কথাটা বললাম, দুঃখিত ভাই। আপনি তাহলে একটু সংশয়.com একটু দেখেন। জি, জি, আমি দেখব ভাই, আমি দেখব, অবশ্যই দেখব। আমি মাঝে মধ্যেই ঢুকি। আসলে খুব বেশি একটা সময় পাই না। তারপরেও যতটুকু পড়ার আমি চেষ্টা করি পড়ার জন্য। হ্যাঁ, এই এবং এই এখন তো ভাই মানে বাংলাদেশের যে মাদ্রাসাগুলাতে তারা এটা ভাগ-বাঁটোয়ারা পর্যন্ত হয়ে গেছে। রাশমিকা মান্দানাকে কে নিবে গনিমতের মাল হিসেবে, আর ইসেকে কে নিবে, ক্যাটরিনা কাইফকে কে নিবে, এগুলা পর্যন্ত তারা মানে হিসাব নিকাশ করে। ভাগাভাগি ভাই আপনি করতেছে। জি। কোথায় আছেন? কোন দুনিয়ায় আছেন আপনি? আপনি তো অনেক পিছায় আছেন ভাই। আপনার তো এগুলা জানতে হবে। বাঁচতে হলে জানতে হবে যে আপনি তো কাকে নিবেন? আপনি তো ঠিক করছেন কাকে নিবেন। আপনি তো ঠিক করেন নাই। এটা তো ঠিক না ভাই। এটা ঠিক করতে হবে কোন নায়িকাকে আপনি বাগে নিবেন। দুইটা কথা সারা জীবন মনে রাখবেন, এক হচ্ছে বাঁচতে হলে জানতে হবে, দুই হচ্ছে নিতে পারলে দিতে হবে। আচ্ছা, এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে যে জিনিসগুলো বলা আছে, দেখেন একটা হাদিসে বলা আছে, এটা যদিও জয়ীফ হাদিস কিন্তু এখানে বলা আছে যে হারিস ইবনু কালাদার নিকট যাও। কালাদা ছিল আরবের একজন চিকিৎসক যে ভারতের গুন্দেশপুরে এসে চিকিৎসা শাস্ত্রে জ্ঞান অর্জন করছে। এবং আরেকটা হাদিসে বলা আছে হিন্দুস্তান মোহাম্মদ বলেছিল হিন্দুস্তানের চন্দন কাঠ ব্যবহার করতে। তার মানে হচ্ছে মোহাম্মদ হিন্দুস্তান সম্পর্কে ভালোই জানতো এবং হিন্দুস্তান যে একটা উন্নত জায়গা, সেখানে যে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, এই জিনিসটা মোহাম্মদ জানতো। হিন্দুস্তানের চন্দন কাঠ সারা পৃথিবীতেই তখন খুবই বিখ্যাত ছিল, মানে দামি জিনিস ছিল, অনেক এক্সপেন্সিভ জিনিস ছিল। এরপরে মোহাম্মদ যেটা বলছে সুনানুন নাসাই শরীফে যেটা আছে, হিন্দুস্তানের জিহাদ। মোহাম্মদ বলছে আমার উম্মতের দুটি দল আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে পরিত্রাণ দান করবেন। একদল যারা হিন্দুস্তানের জিহাদ করবে, মানে হিন্দুস্তানে আগ বাড়ায় জিহাদ করবে। হিন্দুস্তান দখল করতে যাবে যারা, তারা হচ্ছে জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে। এটা একটা হাদিসে বলা আছে। এবং আল বিদায়া ওয়ান নিহায়াতেও এই যে হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে খুবই বর্ণনা দেয়া আছে। দেখেন পরে কয়েকজন হিন্দুস্তান আক্রমণ করতে গেছিল। দেখেন এই যে এখানে যেটা বলা আছে যে গজনীর বিখ্যাত সুলতান মাহমুদ হিন্দুস্তানের চতুর্দিক থেকে আক্রমণ করেন। এই আক্রমণে তিনি হিন্দুস্তানে প্রবেশ করে শত্রু নিধন করেন, তাদেরকে অনেককে বন্দী করেন এবং বিপুল পরিমাণ গনিমতের মাল হস্তগত করেন। তিনি সোমনাথ মন্দির ধ্বংস করেন এবং সেখানকার প্রধান মূর্তি বিধ্বস্ত করেন এবং বিপুল পরিমাণ তরবারি ও মাল প্রভৃতি হস্তগত করে আল্লাহর সাহায্যপ্রাপ্ত হয়ে নির্বিঘ্নে প্রত্যাবর্তন করেন। মানে পুরা ম্যাসাকার করে আসে ফেরত গেছে অনেক গনিমতের মাল নিয়ে। এই জিনিসটা খুব গর্বের সাথে আল বিদায়া ওয়ান নিহায়াতে বলা আছে। এবং আরো হাদিস গ্রন্থে যে জিনিসটা বলা আছে এটা আপনি পাবেন কিতাবুল ফিতান নুয়াইম বিন হাম্মাদ এই গ্রন্থে পাবেন। এগুলো বেশিরভাগই সহিহ হাদিস বা হাসান হাদিস। হযরত কাব ইরশাদ করেন বাইতুল মুকাদ্দাসের একজন বাদশা ভারতের দিকে সৈন্য প্রেরণ করবেন এবং সেখানে যাবতীয় সম্পদ ছিনিয়ে নেবে। ওই সময় ভারত বাইতুল মুকাদ্দাসের অংশ হয়ে যাবে। তার সামনে ভারতের সৈন্যবাহিনী গ্রেফতার অবস্থায় পেশ করা হবে। মানে ভারতের পুরা সেনাবাহিনীরে গ্রেফতার করে এখানে মানে হাত বাইন্ধা এখানে নিয়ে যাওয়া হবে। আরেকটা হাদিসে আছে আবু হুরায়রা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ভারত আলোচনা করতে গিয়ে বলেন, তোমাদের পক্ষ থেকে একদল সৈন্য ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আল্লাহ তাআলা ভারতের বিরুদ্ধে তোমাদেরকে জয়লাভ করাবেন। তাদের সম্রাটকে শিকল দ্বারা বেঁধে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসা হবে। আমি যদি ভারতে সেই যুদ্ধ পাই তাহলে আমি আমার যাবতীয় সম্পদ বিক্রি করে রসদপত্র সংগ্রহ করে সেই উক্ত যুদ্ধে শরীক হব। মানে বিপুল পরিমাণ গনিমত পাওয়া যাবে ভারতে, কারণ ভারত অনেক সমৃদ্ধ জায়গা, এটা ওরা জানতো। এবং এখানে যে বিপুল পরিমাণ গনিমত পাওয়া যাবে, মালামাল লুটপাট করা যাবে, এই জিনিসটা তারা খুব ভালোভাবে করছে আর কি, বর্ণনা করে গেছে হাদিস গ্রন্থগুলোতে যে ওইখানে আক্রমণ করতে গেলে গনিমত পাওয়া যাবে। আর মেয়ে মানুষ তো পাওয়া যাবে, গনিমতের ভিতরে তো মেয়ে মানুষ অন্তর্ভুক্ত, তাই না? হ্যাঁ, আর কি কিছু বলবেন আপনি? জি ভাই, আরেকটা জিনিস বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে রিসেন্টলি আমি একজনের সাথে কথা হচ্ছিল। তো সে আমাকে বলতেছিল যে মানুষের ব্রেইন এর দ্বারা চিন্তা করতে হবে, এই করতে হবে। তখন আমি বলছি যে কেন আপনার যে হার্ট আছে, হার্টের মধ্যেও তো ব্রেইন আছে। তাহলে সেটার মানে মস্তিষ্ক, মাথার যে ব্রেইন ওইটা দিয়ে চিন্তা করতে হবে কেন? আপনার হার্ট দিয়েও তো চিন্তা করতে হবে। তো বেচারা তখন আমার সাথে পুরোপুরি অস্বীকার। তখন আমি তাকে আম ওই যে আমি আসলে নামটা বলতে পারছি না। উনি বুক খুলে উনার হার্টটা পানি দিয়া হ্যাঁ, ধুইছে। সিনা চেক হ্যাঁ, করছিল। হ্যাঁ। হ্যাঁ। তো সেটা আমি উনারে দেখাইছি যে এই আয়াত, এই যে দেখেন এনে বলছে, তাহলে আপনি কি এটা অস্বীকার করেন? এখন সেই ডাক্তার তো মনে করেন পড়ে গেছে মহা ঝামেলার ভিতরে। তো সামনে যারা ছিলেন উনারাও তখন এই ব্যাপারটা নিয়ে আরকি প্রশ্নবোধক চিহ্নের মতোই আসছে। তখন উনি একটা এক্সপ্লেনেশন দিছে। এক্সপ্লেনেশনটা একটু সুন্দর ছিল। বলবো? আচ্ছা। উনি হ্যাঁ, বলেন। বলতেছেন এক্সপ্লেনেশনটা হচ্ছে এরকম, আপনি যে কাজটা ধরেন আপনি আজকে কোরআন শরীফ পড়া শুরু করবেন, আগামী ৪০ দিন মন প্রাণ দিয়ে আপনি এটাই করবেন। পরে দেখবেন আপনার সবসময়ই দেখবেন অন্তরের মধ্যে আল্লাহ, আল্লাহ, আল্লাহ করে ডাকাডাকি করতেছে। দেখবেন এটা আপনার অন্তরের ওই হার্টের মাধ্যমে এই ডাকটা আসতেছে। এটা তো ওই যে হার্টটা তো কৃষ্ণ, 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 হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ এটা বলে। কারণ হিন্দুরা তো এটা বলে যে তাদের হার্টের ওই সাউন্ডটা নাকি হরে রাম, হরে কৃষ্ণ এটা বলে। না ভাই, ওম এরকম আওয়াজ আসে ভাই।
ও আচ্ছা, আচ্ছা। বৌদ্ধ বৌদ্ধরা বলবে আবার অন্য জিনিস, তাই না? আবার খ্রিস্টানরা বলবে যিশু, যিশু, বৌদ্ধরা যিশু। বলবে বৌদ্ধরা বলবে হার্টের মধ্যে কোলেস্ট্রল আছে, এটাই প্রমাণ করে হার্টের মধ্যে বুদ্ধা বসে আছে। ভাই এগুলা কি? কি বলবো? এগুলোর উত্তর কিছু দেয়ার নাই ভাই। ভাই এগুলোর উত্তর হচ্ছে ওই যে মোহাম্মদের বাচ্চা মোহাম্মদ যারা আছে তাদেরকে ওই মোহাম্মদের মতো করেই আসলে বলতে হয়। তো আমাকে একদিন বলতেছে যে আপনি এই সমস্ত কথা বলেন, আমি কি মোহাম্মদ যদি বলে যেতে পারে তাহলে আমি কেন বলতে পারবো না? না, উনি তো বলছে যে উনার পথেই নাকি আমাদেরকে হাঁটতে হবে, তো উনার পথেই তো হাঁটতেছি। হ্যাঁ, সুন্নাত ফলো করতেছে। ঠিক আছে, রাকিবুল রাজ ভাই আর কি কিছু বলবেন আপনি? জি, আপাতত আর কিছু বলবো না। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার সেই শুরু থেকে আজ পর্যন্ত আপনাকে ফলো করে আসছি। আশা করি ভালো থাকবেন। আর এই অগ্রযাত্রাকে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবেন। আর ফারাজ ভাইকে বলতে চাই, ভাইয়া আপনি আগে থেকে অনেক ডেভেলপমেন্ট এসছে এবং আগের থেকে আপনি অনেক স্মার্টলি হ্যান্ডেল করেন। তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাকে এখন শুনতে অনেক ভালো লাগে। মানে আগে স্মার্ট ছিল না এটা বলতেছেন? না, আগের স্মার্ট ছিল না সেটা বলবো না। বাট উনার মধ্যে নলেজের যে পার্টটা আছে, ইসলামিক যে পার্ট গুলো আছে সেগুলো একটু উনি এড়িয়ে যেতে চাইতেন, হয়তোবা আপনার উপরেই চাপাতেন। এখন উনি অনেক কিছু বের করে দেখান। তার জন্য উনার যে ডেভেলপমেন্ট আসছে এর জন্য আমি অনেক ভালো লাগে। এটা পজিটিভলি আমি কথাটা বলেছি। যদি নেগেটিভলি নাইস থাকে সেভ, আমি নাইস আমি সেভ, আন্তরিক খুব ভালো সেভ করেছেন ভাই, নাইস সেভ। খুব ভালো সেভ করেছেন, ঠিক আছে, থ্যাংক ইউ। ফারাজ ভাই আইলশা আছে। একটা জিনিস যে খুঁজে বের করে দেখাবে এটা দেখায় না। একটা হাদিস যে ভাই খুঁজে বের করে দেখাবে না। এইগুলো পড়তে ইচ্ছা করে না ভাই। এটাই তো বলি আমি, আপনি আলসামি করে এই জিনিসটা দেখেন না। ওইটা ছাড়াই আপনি চালা যাওয়ার চেষ্টা করেন। কিন্তু এটা সামনে থাকলে আরো ভালো হয় আরকি আলোচনাটা। ট্রু, কিন্তু আসিফ ভাই, আচ্ছা, মানে ছোট্ট একটু এটা প্রশ্ন এটা করতে কিন্তু চাই ভাই, একটু যদি বলতেন। খুব ভালো একটা ওয়েপন, মানে ইসলামের একদম কোরে চলে যাওয়া খুব ভালো একটা ওয়েপন। ধরেন আপনি একজন মুমিনের সাথে ফিলোসফিক্যাল অনেক কিছু নিয়ে অনেক গভীর ডিসকাশনে চলে যেতে পারেন, কিন্তু আপনার ফিলোসফির দিকে পা দেওয়ারই দরকার নেই যদি আপনি ওইখানে আমরা নিয়ে আসতে পারেন কোনো, ইসলাম প্রথমে তো ফিলোসফি বন্ধ করে দেয়, রাইট? আপনি যখন যে সেদিন যে এক গান্ডু আসছিল, গান্ডুরা যখন আপনি লাস্টে কোশ্চেন গুলো করলেন যে মোহাম্মদের দাসী লাগাইতো, শিশু লাগাইতো, এটা সম্পর্কে এইটা কোন স্ট্যান্ডার্ডের সঠিক না সঠিক, এরপরে ভাই যে প্যাটা খুললো নিজের, এই ভাই এইটা থেকে রিকভার হওয়া ইম্পসিবল ভাই, ইম ফাকিং পসিবল। গান্ডু মনে করতেছিল যে সে একটা উচিত জবাব দিয়ে দিচ্ছে, বাট গান্ডু যা করছে ভাই, সি 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 সি। গান্ডুর একেবারে ছাই দিয়া ধইরা একেবারে ইয়া মনে করেন গান্ডু খুব ভাবটা নিয়ে আসছিল যে সে ভাবছে যে আমাদের ইমরান ভাই তো নতুন এই কথাবার্তা বলতেছে, তাকে খুব একটা ফিলোসফিক্যাল একটা কিছু বইলা একটা ভুংচুং দিয়া ভাই কি আমারে যেন তো মনে করেন, ঠিক মতো কথা বলতে মানে আসাদ ভাই এরকমটা এলাও করে নাই, বাট আমি যদি বলতাম ভাই, আমি প্রথমে শুরু করতাম ভাই, আপনি যে ফিলোসফিক্যাল ডিসকাশন করতে আসছেন, ইসলামের ফিলোসফি সম্পর্কে স্ট্যান্ডটা কি, চার মাযহাবের ইমামদের ফিলোসফি সম্পর্কে স্ট্যান্ডটা কি, এটা দিয়ে তো শুরু করতাম আম সবার আগে। তারপরে ভাই আপনি যে স্ট্যান্ডার্ড বলতে কোনো কিছুকে মানে আপনি যে বলতেছেন কোরআন অন্য কোনো স্ট্যান্ডার্ড ধরে ইয়া যাচাই করতেছেন নাকি কোরআনের স্ট্যান্ডার্ড ধরে কোরআন কি ইয়া করতেছেন, এই যে বললেন স্ট্যান্ডার্ড জিনিসটা কি, স্ট্যান্ডার্ড আপনার স্ট্যান্ডার্ড যে সঠিক স্ট্যান্ডার্ড, এটা আপনি কিভাবে বলবেন? আপনার স্ট্যান্ডার্ড যে সঠিক, এটা আপনি কিভাবে বলবেন? ভাই এটা যদি বলে যে সেলফ এভিডেন্ট, কি যেন বললা? তো ভাই সেলফ সেলফ রিফিউটিং ফ্যালাসি। মানে চিন্তা করছেন, মানে এই বলদার বাচ্চা বলদা এটা বলতে চাচ্ছে যে কোরআন থেকে বা কোরআন হাদিস থেকে কোরআন হাদিসকে ভুল প্রমাণ করা নাকি সেলফ রিফিউটিং ফ্যালাসি। কি টাইপের বলদা হইলে এবং মানে কি টাই এটারে আমার তো মনে হইতেছে এটা নাকে টিপ দিলে এটা মানে স্কুলে পড়ে নাকি ভাই? স্কুলে টুলে পড়ে মানে বাচ্চা ভাই পোলাপান। ওই যে আপনার ফেভারিট একটা ইয়ে আছে না, জামাতি জঙ্গি আছে না, কোন ইউনিভার্সিটিতে পড়ায়, মোজাম্মেল যে আমার চিরাগ নাম শুনা ইউনিভার্সিটি, আমার নাম শুনলে যার প্যান ভিজা দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মোসাম্মেলের স্টুডেন্ট অ্যাজ ফার এজ। ভাই মোজাম্মেলের গতকালকে আব্বাসী ভাই তো বলছিলেন মহিউদ্দিন শব্দের অর্থ, আপনার এখানে এটা উল্টা হয়ে গেল ভাই। আমিও দিনের সংস্কার করছি ভাই। আমি দিন ইয়া করছি। দিনের প্রচুর প্রচুর। পুনরুজ্জীবন করছি। ও তাহলে কি ভাই আপনিও বৈষম্য বিরোধী সংস্কারের কাজ চলতেছে এখন আসি ভাই? না, আমি শুধুমাত্র দিনের খেদমতে ব্যস্ত আছি। আমি রাজনীতির সাথে আমি যুক্ত না। ঠিক আছে রাকিবুল রাজ ভাই, তাহলে বিদায় জানাই আপনাকে। জি, ধন্যবাদ ভাই যুক্ত ঠিক করার আছে, জন্য। ভালো থাকেন। তাহলে বিদায়। পরের জনকে আচ্ছা যুক্ত করি। আসিফ ভাই, হ্যাঁ। আপনি তো বহু সময় এই বইমেলা টইমেলায় কাটাইছেন, আপনি কি বইমেলায় কখনো আপনার ছাত্রলীগ বা আওয়ামী লীগ বা ছাত্রদল বা বিএনপির অফিসিয়াল কোনো স্টল দেখছেন? না, দেখিনি। না নিজস্ব নামে না, নিজস্ব শিবিরের নামে আছে দেখিনি। ভাই। শিবিরের স্টল, শিবিরকে তো ঢুকতে দেওয়ার কথা। মানে এবার কি শিবিরের স্টল দিছে? আরে বাহ! অফিসিয়াল স্টল দিছে ভাই, বাহ! অফিসিয়াল স্টল শিবিরের। ভাই এখানে ঢাকা গেলে কি বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে শিবির নিষিদ্ধ ছিল। আমাদের সময় নিষিদ্ধ ছিল। ভাই ওইখানে যে যদি জিজ্ঞেস করেন এটা কি শিবিরের অফিসিয়াল স্টল, বলবে যে উপরের ইয়ে পড়েন, উপরে এটা পড়েন, লেখা আছে শিবিরের অফিসিয়াল স্টল। ইস! কি একটা অবস্থা ভাই, কি একটা অবস্থা। ঠিক আছে, স্টলের পরের নাম হচ্ছে জনকে। ভাই আইসিএস পাবলিকেশন, ইসলামিক। যাক, হ্যাঁ, আইসিস আইসিএস যে পাবলিকেশন। করে নাই সেটা ভাই আমাদের ভাগ্য ভালো।
খুব ভালো, বাইচা গেছি। কানের পাশ দিয়ে গুলি গেছে। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। আ টিয়া, টিয়া আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। কেমন আছেন? ভালো আছি, আশা করি জোরে আপনিও ভালো। একটু জোরে বলতে বলতে হবে। হবে টিয়া, একটু জোরে বলতে হবে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? এখন একটু হ্যালো? বেটার হয়েছে। বলেন, বলেন। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, বলেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করার জন্য মূলত জয়েন হলাম। যে হ্যালো? শোনা যাচ্ছে, বলেন বলেন ভাই, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা। ওই কিছু ছেলেরা দেখি যুক্ত হয় কিন্তু তারা কোনো কথা বলে না, শুধু কাশি দেয়। এটা কেন? বিরক্ত করার জন্য যুক্ত হয়, আমাদেরকে বিরক্ত করবে এজন্য না, আসে। এটার কি যক্কা কোনো জিহাদ, মুজিজা আছে যে শুধু এই যক্কা কাশি জিহাদ এটা। দিলে আচ্ছা, যেকোনোভাবেই যদি আচ্ছা। নাস্তিকদেরকে ঠিক আছে। নাস্তিকদেরকে বিরক্ত করা যায় তাতেই সওয়াব আছে, তাতেই নেকি আছে। প্রত্যেক কাশিতে ১০ ও নেকি। না, অ্যাকচুয়ালি আমি আমাদের তো এখানে ভাবলাম যে কাশিটা দেয় মনে হয় ইনটেনশনালি এটা করে কিনা, এটার পিছনে কোনো কারণ আছে কিনা এটা জানার জন্য। এখানে আমাদের ব্যাক স্টেজে ১০ জন রাখা যায়, মানে মোট মিলায় ১০ জন থাকতে পারে। হুম, হুম। তারা যদি এসে একটা জায়গা খালি রাখে তাহলে অন্য কেউ যুক্ত হতে পারে না, এটাই তাদের সাকসেস। আ ও আচ্ছা। না, আমি ভাবলাম যে এটাতে কি কোনো কিছু আছে কিনা। এই যে একটা কথা, একটা হাদিস আমি জানতাম। এখন আমার মনে পড়ছে না। কিন্তু ছিল এরকম যে যদি তুমি পারো ইসলামের বিরোধীদেরকে ঘৃণা করো, যদি পারো পাও। আর যদি তাও না পারো মনে ঘৃণা করো। আমি তো ভাবলাম যে যদি কাশি দেওয়ারও কথা বলা হয়ে থাকে যে কাশি দাও। এইজন্য মূলত জিজ্ঞেস করা হ্যাঁ, যে ঠিকই কাশিটা বলেছেন, কেন এরকম একটা দেয়? হাদিস আছে। কিন্তু ওই হ্যাঁ। যে ওই লিস্টের মধ্যে কিন্তু হ্যাঁ। এইটার মধ্যে একটা সমস্যা আছে। ওই লিস্টের মধ্যে তো এমন কথা বলে নাই, আর যদি সেটাও না পারো নিজের প্যান্ট খুলে হলো, এটাও তো আর নাই, বাট এই কাজও তো করে। না, এটা তো করে জানি যে রিপোর্ট পড়ার জন্য যাতে এটা টেক ডাউন করে দেয়। কিন্তু এই যে কাশিটা যে দেয় আমি তো এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ছিলাম যে কাশি দেয় এটা কি কোনো কারণে কাশি দেয় নাকি হুদাই কাশি আইসা? আমার আমার লাইফ জীবনে কত কিছু যে দেখলাম, আমার মানে মোবাইলটা নিয়ে মোবাইলের উপরে জুতা দিয়ে বেড়ানো শুরু করছে একবার একটা এটা তো মুমিন। লাভটা কি? এটা তো ওদের ফোনেরই ক্ষতি। এটাতে তো হ্যাঁ, আল্টিমেটলি কোনো লাভ হচ্ছে ওই না। মুমিনকে আমি বলতেছি, ভাই আপনার ফোনটাই তো ভেঙে যাবে। এটা তো আপনি কিন্তু মুমিন তো বোঝে হ্যাঁ। না আমার ভাই কথা। জুতার কথা বলেন, আপনি কি ইসে পাইপের কথা ভুলে গেছেন? ও গেদা হ্যাঁ। পোলাপান এসে যে পাইপ দেখাইতেছিল। ওই তোরা এনে দিব একদম ইয়া করে দিব। এগুলা করতেছিল। কত যে কাহিনী হুম। হইলো আমাদের লাইফে, এগুলা যদি কাইটা ভাই রাখতাম। আপনারে আচ্ছা, আপনারে তাও আরেকটা দেখাইছে পাইপ, প্রশ্ন। দেখাইছে মুমিন। প্রশ্নটা মূলত মানে এটা আমার কিউরিওসিটি আরকি। যে এই যে আয়েশার একটা ঘটনা যে ছিল যে সে বলছিল আরকি তার নেকলেস হারায় গেছিল। তারপর হচ্ছে যে তার নামে দুর্নাম উঠে। আমার তো মনে হয় যে এখানে যে একটা কথা হইছিল যে ওই ৪ জন সাক্ষীর ব্যাপারে। এটাও তো নবী মুহাম্মদ তো আমার মনে হয় যে আয়েশাকে বাঁচানোর জন্যই এই মহিলাদের সাক্ষীটা ওখান থেকে আলাদা করে দেয়। কারণ ওখানে সম্ভবত সাক্ষ্যদানের জন্য মহিলারাও কিছু ছিল। কিন্তু সে তখন বলে কি না ৪ জন ৪ জনের ভিতরে হচ্ছে একজন মহিলাও সরি, একজন পুরুষ হচ্ছে ২ জন মহিলার সমান। সাক্ষ্য সমান হবে না পুরুষ আর মহিলার। তখন এই মূলত এই ধারণাটা আনে। আমার মনে হয় যে এই ঘটনাটা না ঘটলে কখনো হয়তো এটা হতো না। আর আরো একটা ব্যাপার সেটা হচ্ছে এই ঘটনাটাকে কেন্দ্র করেই হয়তোবা মানে এটা আমার ধারণা যে সরি, আমি না নার্ভাস হয়ে গেছি। আমি তো ভাবতেও পারি নাই যে আজকে জয়েন হতে পারবো। আমি না অ্যাকচুয়ালি না, ৬ মাস মেয়ে ধরে মানুষের টার্গেট সাথে এরকম দেখি। হয়, কিন্তু সমস্যা নেই, বলেন। আচ্ছা, তো এটা নিয়ে আমি না লিখে রাখলে ভালো হতো। আমি পয়েন্টটা ভুলে গেছি। আম জাস্ট বেশি ১ খারাপ লাগলে মিনিট। এক গ্লাস পানি খান, এক গ্লাস, না না, এক গ্লাস পানি খান, পানি খায় বলুন, সমস্যা নেই। ওকে। হ্যাঁ, ও নেকলেসের হ্যাঁ, কথাটা হ্যাঁ, আপনি বলেন। মনে পড়ে গেছে আমার। যে এই আয়েশার তো নেকলেস। এই আয়েশার হ্যাঁ, এই মনে পড়ে গেছে আমার। এই একটা প্রেগন্যান্সির যে ব্যাপার ছিল না যে ওর ইদ্যত না তার আম সে ৩ মাস সম্ভবত ওয়েট করেছিল নাকি ১ মাস ওয়েট করেছিল দেখার জন্য যে তার পিরিয়ড হয় কিনা। মোহাম্মদ ওয়েট করেছিল। ১ আমি কি মাসে ঠিক কোন বলছি? জিবরাইলের কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, হ্যাঁ, জিবরাইল মনে হয় কোথায় হ্যাঁ, যে মূলত ঘুরতেছিল জিবরাইল। হ্যাঁ। আচ্ছা, এটা কেন যে মোহাম্মদ কি জানতো যে সে ইম্পোর্টেন্ট বা তার বাচ্চা হবে না? তার জন্যই কি যে যদি কোন আ ওই সাহাবীর সাথে কিছু একটা করে থাকে তাহলে তো বেবি হবে। সে কি তাহলে নিশ্চিত ছিল যে তার কোনদিনও বেবি হবে না? এটাই মূলত আমার পয়েন্টটা ছিল যে সে কেন ওয়েট করলো যে আচ্ছা যদি প্রেগন্যান্ট হয়ে যেত সে কিভাবে আইডেন্টিফাই করতো যে এটা ওরা নিজের ছেলে না ওই সাহাবীরই ছেলে। তার মানে তো এটা বুঝা যায় যে অ্যাকচুয়ালি উনি নিজে জানতো যে উনার যে কোনদিনও বেবি হবে না। তাই নয় কি? এটা হওয়া সম্ভব, হ্যাঁ। হওয়া তো হুম। সম্ভব। কিন্তু তা নাহলে এক্সাক্টলি এই তো যে আর বলা যাবে না। হুম, হুম, এক্সাক্টলি কি হুম, ঘটছে এতদিন পরে তো আর আমরা বলতে পারব না। কিন্তু আমরা ধারণা করতে পারি এরকম। মোহাম্মদ হয়তো নিজেও বুঝতো যে আসলে ওই যেই ও হ্যাঁ, এখন আগের যে হুম, হুম, বাচ্চা-কাচ্চাগুলা ছিল সেগুলাও হুম, 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 তাকে হয়তো সে নিজের বলে মনে করত। কিন্তু পরে সে হতে হয়তো পারে। বুঝতে পারছে তার আর এই ক্ষমতাটা নাই। হুম, হুম। অথবা একসময় তার এই ক্ষমতাটা চলে যায় হয়তো কোনো কারণে। তাই না? আগে হয়তো থাকতেও পারে যে পরে চলে গেছে। হ্যাঁ, এটা এটাও হতে হতে পারে। পারে। হ্যাঁ।
হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে সময় আয়েশা ঘটনাটা ঘটছে আমার মনে হয় সে নিশ্চিত ছিল যে তার কোনোদিন বেবি হবে না। আর ওই আরেকটা দাসী মাইমুনা নাকি হ্যাঁ মাইমুন সরি ওই দাসীটার মাইমুনা, নাম আমার হ্যাঁ। এখন মনে নেই। না সরি মাইমুনা না, আরেকটা দাসী ছিল। জুয়াইরিয়া, না, 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 মারিয়া মারিয়া। মারিয়া, হ্যাঁ হ্যাঁ। ও হ্যাঁ, এটা কথা। আমি এবং আমার হাজবেন্ড আমরা দুজনেই অ্যাগনস্টিক অ্যাথিস্ট এবং আমাদের আমরা এই গত বছরই বিয়ে করি। এই মাসে এই লাস্ট মান্থে বাহ! হচ্ছে আমাদের কংগ্রাচুলেশনস, ফার্স্ট অ্যানিভার্সারি কংগ্রাচুলেশনস হয়। আপনাদেরকে। থ্যাংক ইউ। আমাদের ফেসবুকের মাধ্যমে আলাপ হয়। তারপর আমরা লাস্টে বিয়ে করি। তো আর হচ্ছে আরেকটা কথা যে আমি কিন্তু মাদ্রাসায় পড়েছিলাম ৩ বছর এবং তারপরেই মূলত আমার ডাউটটা আসে। আর এরপরেই আমি চলে আসি এখান থেকে। তাও এটা অনেক বিরাট ঘটনা যে এখান থেকে তো আসা যায় না। তো উম উম এখানে মারামারি, ধমকাধমকি আরো অনেক কিছুই হয়। এ যাই হোক ওগুলা বাদ দেই। থ্যাংক ইউ সো মাচ আমাকে জয়েন করানোর জন্য। অনেকগুলা কথা ছিল আমার এখন মনে নাই, ভুলে গেছি। তো ভালো থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের জন্য আরো অনেক, অনেক মানুষ তার আ ধর্মের যে কুশিক্ষাগুলো আছে এগুলো সম্পর্কে জানতে পারতেছে এবং বুঝতে পারতেছে। আই হোপ তারা উম কোনো না কোনো দিন হয়তো রিয়ালাইজ করবে যে আমরা আমরা ঠিক করতেছি না এবং আমরা নিজেদেরই পায়ে নিজেরাই কুড়াল মারতেছি। আই হোপ সব ঠিক হয়ে যাবে কোনদিন। হয়তো হ্যাঁ, টিয়া আপু, ১০০ বছর না পরে। আমাদেরও উচিত যে আপনাদের উচিত যারা আপনারা রিয়েলাইজ করছেন যে ধর্ম কত হুম, একটা ডিসগাস্টিং বিষয়। আই থিঙ্ক হুম, আপনাদের নিজেদেরও কথা বলা উচিত। একজন হুম, পুরুষের থেকে বা একজন মহিলাও যদি পুরুষের সাথে একজন মহিলাও যদি কথা বলে, মানুষ বা হুম, অনেক মানুষ সেটার সাথে রিলেট করতে পারে যে আপনাদের যে হুম, এক্সপিরিয়েন্স গুলো সেটার সাথে অনেক এরাও মানে ইয়ে করতে নিজেকে রিলেট করতে পারবে। সো আপনার যদি ফ্রি টাইম থাকে আপনি মাঝে মাঝে এসে কথা বলেন। হুম, হুম। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমি কথা বলতে চাই কিন্তু আমার কথা শোনাই আমার তো মনে হয় যে আমার কথা শুনলে আরো লোক ইরিটেট হতে পারে। এইজন্য কনফিডেন্স পাই না। কিন্তু এটা অ্যাকচুয়ালি ইসের আমি অনেক বিষয়, কিছু এটা বলতে চাই। প্র্যাকটিসের বিষয়। হুম, প্র্যাকটিস করলে বেটার হয়ে যাবে আগে থেকে। হুম। ১ম তো আমিও সত্যি আর মাঝে হ্যাঁ, মধ্যে আমি অনেক কিন্তু সমস্যা হতো। প্রতিদিন হ্যাঁ, বলেন। আমি প্রতিদিন এট লিস্ট আমি তো 2x এ শুনি। অলওয়েজ 2x এ। কারণ এই ১ম লাইভ আমি এভাবে শুনতে পারি না। কারণ আমার মনে হয় যে খুব স্লো কথা হচ্ছে। এইজন্য আমি 2x এ দিয়ে রাখি সবসময় এবং প্রত্যেকদিন আমার তো নিজেই সবকিছু কাজ-টাজ করতে হয়। তো আমি আমার কাজের সময়টাতে এটা অডিও শুনি আরকি। এই লাইভ দিয়ে রাখি। ৬ ঘন্টা, ৭ ঘন্টা, ৩ ঘন্টা যত আছে মানে এখন থেকে শুরু করে আ আজকে থেকে শুরু করে আ আই থিংক ২০২৩ এর আগস্ট মাসে কি আমি আছি? আগস্ট বা এপ্রিল মাস পর্যন্ত যতগুলা লাইভ আছে আমি সবগুলো শুনে ফেলছি। মানে প্রত্যেকদিন ৩টা, ৪টা, ৫টা করে একটানা শুনে ফেলি। তো আমার খুব ভালো লাগে শুনতে। মানে এটা আমার এই মুভমেন্ট গুলাকে মনে হয় যে আমার একটা এন্টারটেইনমেন্ট এর মাধ্যম। মানে এদের মাথায় কিছুই ঢুকে না। মানে মনে হয় যে এদের মাথার ভিতরে এই যে আমাদেরকে সম্পর্কে বলে না যে আমাদের নাকি মোহর লাগায় দেওয়া হইছে। আমার তো মনে হয় মোহর ওদের লাগায় দেওয়া হইছে। যে তোরা কিচ্ছু শুনবি না, কিচ্ছু কানে নিবি না। শুধু যা আমরা বলব সেটাই শুনবি। এক চক্ষু বিশিষ্ট বকের মতো। যে শুধু এই দিকে এই সাইডে ডিআরএস মাথাটা ঘুরায় এই সাইডেই তুই দেখবি। অন্য সাইড তো দেখারই দরকার নাই। মনে হয় যে এরকম। তো আমার ভালো লাগে, শুনতে ভালো লাগে। মাঝে, মাঝে আমি নিজে রিপ্লাই দেই। তখন আমি কাজ করতেছি তো আমি বাসায় একাই থাকি বেশিরভাগ সময় দিনের বেলা। তো তখন আমি কি করি? আমি নিজে একা কথা বলতে থাকি। তখন আমি ভাবি যে কেউ যদি এখানে দেখতো আমাকে বলতো পাগল। যে মানে মুমিনদের উপর এত রাগ হয় এবং আমি এই প্রশ্নগুলা নিয়ে আমি ভাবি যে এটার কিভাবে উত্তর দেওয়া যায়। আমাকে যদি জিজ্ঞেস করতো আমি কিভাবে উত্তর দিতাম? আমি মনে তখন এদের জন্য উত্তর সাজাই। এটাই। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো। তাহলে তো আপনারও মোটামুটি একটু প্র্যাকটিস হয়ে গেছে। তাহলে আপনি আমাদের লাইভে মাঝে যুক্ত হতে পারেন। আ আপনি আচ্ছা। তাহলে এটা নিয়ে চিন্তা করেন। হুম, ১ম আমাদেরও সবারই আচ্ছা। সমস্যা হয়েছে। আমরাও কেউ মানে বক্তা না। আমি তো একদমই কোনো থ্যাংক ইউ বক্তাই না। ভাইয়া। কিন্তু আস্তে মানে কথা বলতে আপনি শিখে অনেক গেছি। ভালো কথা বলেন। কিন্তু আমি না আসলে ১ম এ এই কনফিউজড হয়ে যাই। মানে এই আজকে তো একদম বেশি এক্সাইটেড। আমি বুঝতে পারতেছি না যে কি বলব। তখন মারিয়ার নামটাও ভুলে গেছিলাম। আমি ভুলে মাইমুনা বলে ফেলছি। আর হ্যাঁ, আমি আগে ফেসবুকে অনেক লিখতাম। আমার অনেকগুলো লেখা ছিল। ইনফেক্ট এখনো আইডিটা আছে কিন্তু আমি ওটা চালাই না। তার কারণ ওটার পাসওয়ার্ড-টাসওয়ার্ড আমি সব ভুলে গেছি। কারণ ওরা এত রিপোর্ট মারতো। মানে আমি তো ভাবতেও পারিনি ওইটা যে থাকবে। আমি প্রত্যেকদিন ৪টা, ৫টা, 6টা আমার ২০ টা আইডি এরকম করে আমি ঝুলায় রাখতাম যে না এগুলো আমি ডিএক্টিভেট করে রাখতাম। যে ওইটা চলে গেলে এটা ইউজ করব। এটা চলে গেলে এটা ইউজ করব। এইভাবে প্রত্যেকবার ভিন্ন নাম দিতাম। তাও এই রিপোর্ট মাইরা উড়াই দিত। এখন তো মনে হয় স্টেবল হইছে অনেকটা। আগে তো খালি উড়াই দিত। আমি ২০১৬ থেকে হচ্ছে কথা বলা শুরু করছি আরকি। আমি অনেকগুলো লেখাও লিখছিলাম তখন তো আমি খুব ছোট। আমি অ্যাকচুয়ালি আমি জানি না যে আমি কবে থেকে অ্যাকচুয়ালি অ্যাথিস্ট আমি তো বুঝতামই না এটা সম্পর্কে মানে এটা যে একটা কেউ যে জিনিসটা অবিশ্বাস করতে পারে বা ডাউট করতে পারে এই সম্পর্কে আমার কোনো ডাউট ছিল না। মানে আমার মতো কেউ হতে পারে। আমি এটা ভাবতামই না, আমার মাথায়ও ছিল না। এটা আমি কিভাবে এই চলে আসলাম। আমি যে কিভাবে চলে আসছি আমার মনেও নাই এখন। কিন্তু আমার এই ডাউটটা ছিল আমি যখন মাদ্রাসায় আমাকে 5 এ ভর্তি করানো হয়। আমি মূলত 6 এর দিকে আমার ডাউটটা আসতে শুরু করে। আমি ওই এটা 5 টাকে বলে খমেস। আমি কওমি মাদ্রাসায় পড়ছিলাম। ৩ বছর।
5, 6, 7 আর 8 ও পড়ছি, কিন্তু এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের পরে ফার্স্ট সেমিস্টারের পরে আমি আর কন্টিনিউ করিনি, আমি চলে আসছি। তখন মানে আমি আমি প্রচুর বই পড়ি, আমার বই পড়তে খুবই ভালো লাগে এবং অ্যাকচুয়ালি আমার সাহিত্য দিকটা খুব বেশি ভালো লাগে। মানে তখন তো ওই যে সাহিত্যের এত বই পাইতাম না, তো আমি তো আগে যখন আর ও হ্যাঁ, আমি মাদ্রাসায় যে ভর্তি হলাম এটা পেছনে অনেক কারণ ছিল যে আমি তখন যখন মাদ্রাসায় আসি তখন হচ্ছে আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম, যার কারণে হচ্ছে আমাকে স্কুলে একটু বুলি করা হতো অনেক বেশি। আর আমি অলওয়েজ স্কুলে ফার্স্টই হইতাম, আমি কখনো সেকেন্ড হইনি। তো তারপরে আমাকে এই কি বলে এটাকে ক্লাসে আমি ফার্স্ট হলেও আমার কোনো দাম ছিল না ক্লাসে, মানে আমাকে কেউ কেন জানি পছন্দ করতো না এবং খালি বুলি করতো। এবং তারপরে হচ্ছে আমি এখান থেকে চলে আসলাম, আমি আব্বু আমাকে বললাম, এবং আমাদের পাশের বাসার কয়েকজন ছিল যে তারা হচ্ছে মাদ্রাসায় ভর্তি হয়ে যাচ্ছে, তাদের দেখা দেখে আমি বললাম যে আমাকেও কোনো একটা মাদ্রাসায় দিয়ে দাও, আমি আর স্কুলে থাকবো না। মানে আমার অ্যাকচুয়ালি ওদের উপর যে রাগটা ছিল সেটা থেকে আমি ভাবলাম যে ওদের কাছে যদি দূরে চলে যাই তাহলে আমি বোধহয় অনেক ভালো থাকবো, কিন্তু সেখানে অনেক সমস্যা যে দেখতেছি যে একে তো মা বাবাকে ছাড়া থাকতে হচ্ছে, যেটা আমার কাছে খুবই কষ্টের, কারণ আমি এর আগে কখনোই আমি আমার মা বাবাকে ছাড়া কখনো দিন থাকিনি, ইনফ্যাক্ট নানির কাছেও থাকিনি কখনো। তো এরপরে কি হলো যে ওখানে তাও পড়াশোনা নিয়ে আমার খুব ভালো লাগতো, মানে ওই পড়ার সময়টা খুব ভালো লাগতো, কিন্তু বাকি সময় ভালো লাগতো না, ওইখানেও বুলি করতো কন্টিনিউয়াসলি, কারণ আমি ভীষণ ইন্ট্রোভার্ট ছিলাম, কারোর সাথে এখনো তেমন কথা বলতে পারি না। মানে এই অডিও কথা বলতে গেলে তখন তেমন প্রবলেম হয় না, কিন্তু সামনাসামনি কথা বলতে গেলে আমি একদম নার্ভাস হয়ে যাই। তারপরে যাই হোক, তো তখন সেখান থেকেও আমি, তবে কখনো মারপিট যে হয় মাদ্রাসায় এটা প্রচুর হয়, কিন্তু আমার কখনো মারপিট খেতে হয় নাই, তার কারণে পড়াশোনা সবসময় ভালো ছিলাম। কিন্তু সেখানে সমস্যা ছিল ওই যে অন্যান্য ছেলেমেয়েরা, আর ওইখানেই মূলত হচ্ছে তখন আমি বুঝি নাই। এরপরে লাস্টে যখন চলে আসবো তখন আমি দেখলাম যে মাদ্রাসায় সমকামিতা প্রচুর, মানে মেয়েদের ব্যাপারে আর কি, ওরা lesbian। তো এবং ওগুলাকে আহ, ওই মেয়েগুলাকে আমি থাকতেই 3টা মেয়েকে বের করে দেওয়া হয় মাদ্রাসা থেকে। ওরা কি করতো ওই যে আহ গোসলখানায় ঢুকে যেত একসাথে, এবং মাঝে মাঝে এই দেখা জন্য যেত যে কি তারা একজন আরেকজনের এই পেটে চলে জন্য কি গেছে। তারা এই জন্য কি তারা তাদের স্বামীর একাধিক স্ত্রী চায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইভেন আমার সাথে, ইভেন আমি তো খুবই এই যে একদম বোকা, একেবারে কিছুই বুঝি না, আমাকে তো আমার ক্লাসমেটরা আমাকে লেদা বাচ্চা বলতো, বলতো যে এত কিছুই বুঝেন, এর সামনে কইলেও কি না কইলেও কি, এত কিছুই বুঝে না, অ্যাকচুয়ালি কিছুই বুঝতাম না। তো আমার সামনে এগুলো বলতে আমি তখন এটা বুঝি নাই, এটা আমি পরে মাদ্রাসা থেকে চলে আসার পরে বুঝি। এটা তখন ওখানে বুঝিনি যে কেন বের করে দিচ্ছে, ওই ঘটনাগুলো জানতাম কিন্তু কেন হচ্ছে আমি জানতাম না, আমি ভাবতাম যে এই একসাথে ঢুকছে এটা তো মানা, এখন এটা ওরা রুলস ভাঙছে তাই করেছে। তারপরে ওই যে দেখতাম যে বলতো যে তোর আমি বিয়ে করতাম, ও হ্যাঁ এরকম তো বলছে যে আমাদেরকে একটা হাজবেন্ডের কাছে আমরা বিয়ে করবো, ওটা বিয়ে করবো এক না এক বিয়ে। হাসব্যান্ডের কাছে ২ জন। ও আচ্ছা, হ্যাঁ ভালো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজন। আমরা সবসময় একসাথে থাকবো, এরকম ছিল ওদের মূলত। ইভেন এরকম 3-4টা কাপল ছিল, মানে 3-4টা কাপল কি এরা হচ্ছে 2-3 জন একসাথে প্রেম করে, মানে দুজন দুজন না। মানে একজনের জন্য দুজন পাগল, এবং সে দুজনের সাথেই আছে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন। এটা কি শুনতে চাচ্ছেন ভাই এগুলা? এটা কি? ইভেন শুধু এই কারণে না, এটা ওই আমি যে মাদ্রাসাটার কথা বলতেছি এটা হচ্ছে আবাবিল মহিলা মাদ্রাসা নরসিংদীর। তো সেখানে এই আবাবিল। আমি দেখতাম যে হ্যাঁ, এটা থেকে হ্যাঁ, প্রায় বলেন, বছর বলেন। বছরই এই দেখতাম যে এই 3 জন 4 জন 5 জন করে একসাথে করতেছে। কি সমস্যা? ও এরা একসাথে গোসল করছে। একসাথে গোসল করছে তো কি সমস্যা? এটা কঠোরভাবে মানা ছিল। একদম পিচ্চি বাচ্চা হইলে তখন ঠিক আছে। মানে ঢুকতে পারবি একসাথে ২ টা গোসল কর। কারণ ওখানে তো গোসলখানা তো কম। কারণ মানুষ বেশি, গোসলখানা কম। তো কি কিন্তু করতে হইতো কিন্তু আমার বাচ্চাগুলো একটা একসাথে ঢুকতো। কিন্তু আমার একটা একটু প্রশ্ন বড় হলে আছে। আর ঢুকতে দিত না। টিয়া হ্যাঁ। টিয়া আমার একটা প্রশ্ন আছে। ফারাজ ভাই, এই মানে ইসলামে তো তারা লেসবিয়ান, একসাথে গোসল করতো আসিফ ভাই। কিন্তু কিন্তু ফারাজ ভাই, ইসলামে তো লেসবিয়ান এটা তো হারাম না। এটা তো কথা বলা নাই। ওই ইসলামে তাই? যেই তাহলে মোহাম্মদ তো যেটা ওরা ঠিকই বলছে, করতেছিল। মোহাম্মদ যেটা বলছে হচ্ছে ওই যে পেছনের এই যে পুরুষ পেছনের এসে রাস্তায় যদি কিছু করে হুম, ওইটা হারাম। ওইটা করলে তখন পাথর ছিঁড়া মাইরা মাইরা ফেলতে হবে। কিন্তু লেসবিয়ান সম্পর্কে কিন্তু আমি হুম, কোনো হাদিসও নাই, কোনো কোরআনেও কোথাও নাই, হাদিসে কোথাও নাই, কোনো ইসেও কোথাও নাই। তাহলে লেসবিয়ান ইয়া হইলে সমস্যা কোথায়? আমি তো বুঝতেছি না। হুম। লেসবিয়ানদের তো কোনো শাস্তি নাই। ফারাজ কিন্তু ভাই, আপনি কি এটা পাইছেন কখনো বলেন তো যে লেসবিয়ানদের শাস্তি? তো এটা কি শাস্তিযোগ্য কোনো অপরাধ হইতে পারে আসিফ ভাই? পুরুষদের একটা ঘৃণার বিষয় থাকে, বাট এটা তো একটা ফ্যান্টাসি। এটা আপনার ভালোই লাগে নাকি? এটার সরি মধ্যে তো ভাই টিয়া, ডিসগাস্টিং কিছু নাই। ডিসগাস্টিং কিছু নাই। টিয়া বলেন, আপনি আর শেষ করেন। হ্যাঁ, তারপরে হচ্ছে শুধু তো এটা না, আমার মনে হয় সেখানে আমাদের একটা ম্যাম ছিল। সেই ম্যামটা খুবই রাগী ছিল, খুবই রাগী। এবং মাঝে, মাঝে দেখতাম ওই যে বাচ্চা মেয়েদেরকে তার বেডে নিয়ে শোয়াইতো, ঘুম পাড়াইতো। মানে সুন্দর, সুন্দর মেয়েগুলা। আমি তো জানতাম না, এবং সে বিয়েও করে নাই। এবং সে খুবই রাগ করতো। আমি জানতাম না আমার উপর কেন এত রাগ করতো। যে আমাকে দেখতে পারতো না। ওই ম্যামটাই শুধু ছিল যে আমাকে দেখতে পারতো না। অন্য সব ম্যাম আমাকে খুবই আদর করতো। তার কারণ হচ্ছে আমি সবসময় পড়া ঠিক মতো করে যেতাম। ইভেন মাদ্রাসায় তো এইটা ওই যে স্টুডেন্ট সংখ্যা তো স্কুলের মধ্যে এত হিউজ না। উম অনেক কম। যার কারণে হচ্ছে রেজাল্ট গুলাকে দেখা হয় যে পুরা মাদ্রাসাতে সবচেয়ে বেশি বেশি মার্কস পেয়ে কে ১ম হলো এটা দেখা হয়। আমি প্রত্যেক বছর আমি সবচেয়ে বেশি মার্কস পাইতাম। তো
কি হয়তো আমাকে সবাই আদর করতো, কিন্তু এই নামটা আমাকে দিতে হতো না। আমি এটার কারণ বুঝতাম না। দেখতাম যে কিছু ওই যে লেসবিয়ান মেয়েগুলো ছিল যে ওদের সাথে উনার খুব ভালো সম্পর্ক। এটা তো আমি আসার পরে বুঝলাম। আরে এখানেই তো সমস্যা। এবং সবাই কি বলতো উনার তো বিয়ে হয় না। এজন্য উনি হচ্ছে এরকম হয়ে গেছে। মানে সবাই বলতো এই কথা। যাই হোক, তো ১ মিনিট। সরি। হ্যালো? শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ। তো এইসব কাজ হতো। আ এখন উনি কি হুজুরদের মতন এ এসব করতেন কিনা আমি আসলে জানি না, আমি দেখি নাই। কিন্তু আমার মনে হয় কিছু তো একটা ছিল। যাই হোক, তো আমি ইসলাম সম্পর্কে আরো বেশি ভালো করে জানতে পারি যখন হচ্ছে এই বড়দের বইগুলো পড়া শুরু করি। কারণ আমাদের বইগুলো তো ছিল হচ্ছে খুবই শুধু গ্রামার, মানে আরবি গ্রামার গুলো শেখানো হতো মূলত আরবি যে বইগুলাতে মাসালা মাসাইল, তারপর হচ্ছে গ্রামার গুলা শেখানো হইতো একটাতে, আরেকটাতে ওই যে আরবি শব্দার্থ শেখানো হইতো, বাক্য গঠন কিভাবে করতে হয় এইসব শেখানো হইতো। কিন্তু ওই যে বড়দের বইগুলোতে ওইগুলাতে মূলত হাদিসগুলা ছিল। তো আমার হাদিস পড়তে খুব ভালো লাগতো। আমার কাছে এগুলো গল্পের মতো মনে হইতো। যে কারণ স্কুলে যখন ছিলাম তখন আমি কি করতাম? এই তো টাকা জমায় আমি গল্পের বই কিনতাম। আমাকে ওই অত বেশি টাকা দেওয়া হইতো না। আব্বু সবসময় বলত যে, "টাকা কেন হাতে দিব? আমি হচ্ছে তোমার কি লাগবে বলো সেটাই কিনে দিব। টাকা-পয়সা বাচ্চাদের হাতে দিলে বাচ্চা নষ্ট হয়ে যায়।" এটা সবসময় বলত। আমার মনে হয় এটা ভালোই। ডিরেক্ট টাকা দেওয়াটা ভালো না। তো যাই হোক আম্মু মাঝে আমাকে দিত, টাকা দিত। আমি কি করতাম? ওই ছোট বইগুলো আছে না? এই ধ ধরেন যে এই কমেডি বুক গুলা ছিল, কমিক ছিল। তারপর হচ্ছে মুকসিদুল এই মোমেনিন, মুকসিদুল হ্যাঁ, মোমেনিন না পড়েন নাই? এইসব না। মকসুদুল মুমিনিন না, এটা তো আমাদের মাদ্রাসায় ছিল না। আর থাকলে বড়দের বই থাকতে পারে। এটা মাদ্রাসার সম্ভবত পাঠ্যপুস্তক না। মকসুদুল মুমিনিন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে তো পারছি। কিন্তু আপনার কথা শুনে ওটা যেটা আমরা মনে হচ্ছে হ্যাঁ। আপনি তো তাহলে আমাদের মানে লাইভে কথাবার্তা বলতে পারেন। আপনি যদি হাদিস-টাদিস যদি পড়া হুম, থাকে আপনার এবং এই সিরাত বা তাফসীর হুম, গুলা যদি পড়া থাকে তাহলে তো আপনি এইগুলা নিয়ে কথাবার্তা বলতে পারেন। আপনি যদি দিনের বেলা ফ্রি থাকেন, হুম, মানে হুম, ব্যস্ততা না থাকে তাহলে মাঝে যুক্ত হয়ে আলাপ আলোচনা করতে পারেন। আমাদের আরো কয়েকটা হুম। চ্যানেল আছে। ওকে। সংশয় ডেইলি লাইভ শো আছে। সেখানেও আপনি যুক্ত হতে পারেন। আমাদের হুম, এই হুম। লাইভেও যুক্ত হতে পারেন। যুক্ত হয়ে কথাবার্তা বলতে পারেন। আপ আপ আমাদের ওকে। কিন্তু অনেক মানুষের প্রয়োজন যারা এগুলা হুম, কিছু আইডিয়া আছে, কিছু পড়ালেখা করেছেন। এরকম অনেক মানুষের প্রয়োজন। দেখেন হুম, এই ধর্মান্ধদের কিন্তু হুম। বিরাট জনগোষ্ঠী আছে। আমরা কিন্তু সংখ্যায় খুবই হ্যাঁ, কম। তা তো ঠিকই। আ তো আমরা এই কম সংখ্যক মানুষের মধ্যেই যারা ভালো হুম, কথাবার্তা হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু মানে হুম, বুদ্ধি, যুক্তি এই জিনিসগুলা যাদের কাজ করে হুম। তাদের কিন্তু আস্তে কথা বলা উচিত বলে আমার মনে হয়। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করব। আমি যখনই আপনাদের লাইভ আসবে তখন আমি যুক্ত হওয়ার চেষ্টা করব। যুক্ত হওয়ার চেষ্টা করব বলতে কি এত ভিড় থাকে, আমি ৬ মাস ধরে চেষ্টা করতেছি আমি আর আমার হাসব্যান্ড। আমি বারবার বলি যে, "দেখো আজকে আমি যুক্ত হবই হব।" সেদিন কি হলো? এটা কিন্তু আমার রিয়াল নেম না। সেদিন আমি অন্য একটা নামে যুক্ত হলাম। তখন শেষে কি হলো? ওই যে তখন একটা মেয়ে মেবি ইংলিশ মিডিয়ামের হতে পারে। সে তখন বলতেছিল যে ওই জিসাস কি ইহুদি ছিল? জু ছিল? ওই প্রশ্ন করতেছিল মেবি ওই ফারাজ ভাইয়ার কাছে। ফারাজ ভাই তখন খুব হাসাহাসি করল। যেটা করা উচিত। ও কিছু জানে না। বলতেছিল যে জু ছিল? খুবই অবাক হলো এবং তারপরে শেষে আমি ছিলাম ব্যাক স্টেজে। তারপরে হচ্ছে শুধু শুধু ফারাজ ভাই তো সেটাই না, আলফা সে মেল সে আমাকে বের করে বাইবেল দিছে। হুম, হুম। বাইবেলও পড়ছে, সে বাইবেলও পড়ছে, হ্যাঁ, ও বাইবেল পড়ে বলতেছিল যে বাইবেল নাকি ছোট। বাইবেল তো হচ্ছে বইসমূহ অনেকগুলা বই মিলে হচ্ছে বাইবেল। সে বলতেছিল বাইবেল সে পড়ছে। আমার তো মনে হয় না যে সে এত কিছু পড়ছে। আমার মনে হয় যে ওই যেগুলো ইসলামের সাথে একটু কাছাকাছি আছে ওইগুলাই সে ইসলামের দৃষ্টিতে বাইবেল পড়ছে আরকি। আমার যেটা মনে হয়। যে ইসলামের কিছুই পড়ে নাই, হ্যাঁ, কিছুই পড়ে নাই। সে এরকমই হতে বলতেছে যে পারে। বাইবেল তো পড়ছে, হয়তো অনলাইনে আর্টিকেল হ্যাঁ, টার্টিকেল পড়ছে, এটা পরে বলতেছে যে বাইবেল পড়ছে। হ্যাঁ। তো তারপর তো আপনারা লাইভটা শেষ করে দিলেন। আমার সেদিনও আশাটা শেষ হয়ে গেল। এরপর আরেকদিন যুক্ত হয়েছিলাম। ১০ নাম্বারে ছিলাম। সেদিনও এই লাইফটা শেষ হয়ে গেল। প্রত্যেকবার যুক্ত হই, আমি যুক্ত হইলেই শেষ হয়ে যায়। তাও আমি প্রত্যেকদিন লাইভে রইছি। না, আমি যুক্ত হয়েই ছাড়বো। একদিন ছেলের নাম দিয়ে দিই, একদিন মুমিনের কোনো একটা নাম দিই। কিছুতেই যুক্ত হতে পারতেছি না। আজকে যে কিভাবে হলাম আমি নাম আসলে দিয়ে আপু, বিশ্বাস নাম করতে দেন। পারতেছি না। আমি বেটি মানুষ নাম দিলে তাড়াতাড়ি যুক্ত করে ফেলবে আসিফ ভাই। এটা মারা যায় করে। তো আমি ছেলেদের নামও ট্রাই করছি যে মেয়েদেরকে দেখলে ফার্স্ট বাইট নিবে না। এজন্য। দেখেন তো ফারাজ ভাই বুঝছে কিন্তু সবাই কিন্তু জানে কিন্তু। কে যুক্ত করে সবাই কি জানে। কি বলছে শুনছেন? আপনি শুনেন, মেয়ে দেখলে ফারাজ ভাই যুক্ত করবে না, এই জন্য ছেলেদের নাম ও দিতে আচ্ছা, কইছে। এটা বলছে। হ্যাঁ, তো হায়রে আমার তারপরে এইভাবে হচ্ছে অপমান। আমি তারপরে বিদেশি লোক তো আজকে যে ভাই, যুক্ত এই হতে জন্য এই পারলাম না। জন্য ভাই আপনি ঠিক মতো কথা শুনেন না, বুঝছেন? আমি বিদেশি না হলে কথা ঠিক মতো শুনতে পারতেন। ঠিক। যাই হোক, আজকে আমি অনেক খুশি যে আমি আজকে জয়েন হতে পারলাম এতদিন পরে। আর হচ্ছে সেই কাশি জিহাদিদেরকে আমি বলতে চাই যে কাশি জিহাদিরা তোমরা তোমাদের চিকিৎসা করাও, তোমরা ডক্সিক্যাপ খেতে পারো। এটা কাশির জন্য খুব ভালো, শুষ্ক কাশির জন্য খুবই ভালো। নতুবা বাসক খেতে নতুবা পারো। তোমরা এটাও নতুবা নতুবা হ্যাঁ, তোমরা একটু ঝেড়ে কাশো। যে কি বলা আছে হ্যাঁ, কোরআন ঝেড়ে হাদিস কাশো। থেকে একটু ঝেড়ে কাশো। টানা ১০ মিনিট কাশো। কাশতে একদম মরেই যাও। শেষ হয়ে যাও। তোমাদের আসার দরকার নাই। তোমরা কাশি কেন দিবা? একটা বকা দিয়ে যাও। শুধু কাশি দাও আমাকে আমার কৌতূহল বাড়াচ্ছ যে কাশি দিয়ে তুমি কি প্রমাণ করতে চাও? এই যে বলল যে এই গালি দিতে। গালি দিয়ে যাও। আর ২-৩টা গালি নিয়ে যাও। কাশি দিয়ে লাভটা কি হয়? কাশি দিয়ে তো কোনো লাভ হয় না। তাই না? আর এদের যা যুক্তি
এদের তো আসলে যুক্তিই নেই। অ্যাকচুয়ালি কুযুক্তি ইউজ করে। ইভেন আমি দেখলাম ওদের এই কুযুক্তি এআই এর ভিতরেও সংক্রমিত হইছে। যে এআই দেখি কুযুক্তি দেওয়া শুরু করে। আমি এআই কে হচ্ছে এমনভাবে ধরছি এবং এআই শেষে পরে বলতেছে যে, "না, এটা কুযুক্তি ছিল।" যে ওরে আমি কি যেন প্রশ্ন করছিলাম। তারপর বললাম যে, "এটাতে এই প্রশ্নটাতে কি কুযুক্তি আছে? সেটা তুমি যে উত্তরটা দিলা, এটাতে কি কুযুক্তি আছে আমাকে বিস্তারিত বলো।" তখন সে নিজের কথা থেকে নিজেই কুযুক্তি বের করে দিছে। তারপর ওরে বললাম যে, "তুমি এই যে কুযুক্তিটা এর আগে দিলা, এটা কি ঠিক হইছে?" এরপর ও বলতেছে যে, "না, আসলে আমি দুঃখিত। আমি এরপর থেকে আরো বেশি আ উম প্রিসাইজ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।" তো যাই হোক, এই এটা কি আমাদের দেশে মুসলিম বেশি এজন্য হয় কিনা আমি জানি না। কিন্তু এর উচিত যে নিউট্রাল থাকা। ঠিকঠাক উত্তর দেওয়া। কারণ এরা তো ভাবে যে এআই হচ্ছে এআই এর উপরেও হুম, কিছু আছে, আইনগত বাধ্যবাধকতা আছে যে আ হ্যাঁ, হ্যাঁ। বা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত তবে দেয়া এদিক এগুলা এদিক দিয়ে কিন্তু বাধ্যবাধকতা ওই আছে। যে কি বলে এটাকে ChatGPT র চেয়ে এই যে নতুন যে চায়নার একটা আসলো, এটার নাম যেন কি? ডিপসিক হ্যাঁ, হ্যাঁ, DeepSeek এটা ডিপসিক এর চেয়ে ভালো। আমার মনে হয় এটা একটু কম ফিল্টার করে। এটা যদি বলা হয় যে তুমি কোন ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিবা না, তুমি স্ট্রেইট কাট বলবা, সত্যটা বলবা, ফ্যাক্ট বলবা, বায়াসড হবা না। এইসব কথা যদি প্রশ্নের সাথে জুড়ে দেওয়া যায়, তাহলেও ঠিকঠাক উত্তর দেয়। হুম, হুম। হ্যাঁ, সেটা ঠিক হুম, বলেছেন। সেটা আমিও কয়েকবার ট্রাই হ্যাঁ। করে আর দেখেছি। তামিলে এসব না বলে দিলে ও ২ টাই ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেওয়া শুরু করে। আর বায়াসড হয়। আমি আমি একটা প্রশ্ন করেছিলাম যে, তুমি কোন ধরনের বায়াসনেস এর ভিতরে যাবা না। কোন ধরনের হুম, আ অনুভূতিতে আঘাত লাগলো কি লাগলো না সেগুলোর ভিতরে যাবা না। হ্যাঁ, নাতে উত্তর দিবা। তোমার কি মনে হয় হুম, হুম, হুম। যুক্তি দিয়ে যদি আমরা ধর্মকে বিচার করি, ঈশ্বর থাকার সম্ভাবনা কতটুকু? সে বলছে, "না, ঈশ্বর থাকার কোনো সম্ভাবনা নাই।" এটা সে আমাকে এক কথায় বলছে, এক কথায় উত্তর সেইম। দিছে। আমিও একটা প্রশ্ন করেছিলাম যে, "তুমি যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে আমাকে এখন কোন রকম বায়াস রাখবা না, ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিবা, হ্যাঁ, একদম নাতে। এখন পর্যন্ত কোন ধর্ম কি তার ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ দিয়েছে?" তারপর সে বলে দিল, "না, ChatGPT।" তো এভাবে প্রশ্নটা ঠিকমতো করতে পারলে আমার মনে হয় উত্তরটা ঠিকমতো পাওয়া যায়। কিন্তু এমনি সাধারণভাবে একটা প্রশ্ন করে দিলে তাহলে ও জেনারেলাইজড উত্তর দিয়ে দেয়। এটা ওর একটা নিজস্ব দেওয়া আছে ওটাই দিয়ে দেওয়া হয়। ও এত কিছু ভাবে না। হ্যাঁ, একটু মানে চাপাবাজি হুম, মুমিনদের মতো একটু হ্যাঁ, তেনাবাজি হ্যাঁ, করে। প্রচুর। আমি মানে তখন পিছলায় যায় শুধু। ঠিক আছে, টিয়া আপনার সাথে কথা বলে আচ্ছা। খুবই ভালো লাগলো। আপনি যদি চান থ্যাংক তাহলে ইউ। যুক্ত হতে পারেন মাঝে, মাঝে। আপনি আপনি যদি করেন, আপনি যদি চেষ্টা করেন আর যুক্ত হতে না পারেন, হুম, তাহলে আপনি হুম, আমার প্রোফাইলে একটা নক দিয়েন। আপনি এখানে একটা ওকে। নক, এই প্রোফাইলটা দেন। এই প্রোফাইলটাতে আচ্ছা। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো লাগবে না। যদি রিয়েল আইডি থাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে মানা করব আমি। ও আ এটা তো আমার মাঝে, ফেক মাঝে আইডি, পিপল নেমে নোতে আসে। আচ্ছা আপনি এটাতে একটা আপনার আইডিটা। নক দিয়েন যে ভাই লাইনে আছি বা ব্যাক স্টেজ ফুল আছে, তাহলে আমি যুক্ত করার চেষ্টা করব। ওকে, ওকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস আ লট। অ্যাকচুয়ালি আমি অনেক খুশি বললাম যে আমি এতক্ষণ কথা বলতে পারলাম। আমি তো হচ্ছে আমি আশাও করিনি যে আমি আজকে জয়েন করতে পারবো। আর আপনাদের ধন্যবাদ আমাকে এই প্রস্তাবটা দেওয়ার জন্য। আমি অবশ্যই চেষ্টা করব। চেষ্টা না, আমি আসবো। থ্যাংক ইউ। ঠিক আছে। থ্যাংক ইউ সো ভালো মাচ। থাকেন তাহলে। গুড নাইট তাহলে আচ্ছা, আপনাকে। আচ্ছা আপনারা ভালো থাকবেন। আচ্ছা। ফারাজ ভাই তাহলে আপনি কি আরো কিছুক্ষণ করবেন? আ না আসিফ তাহলে আজকে শেষ করে দেন। যেহেতু অনেক লম্বা হইলো, মোটামুটি ৩.৫ ঘন্টা হইছে, শেষ করে দেন তাহলে আজকে। ঠিক আছে তাহলে আজকের মতো লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। ফারাজ ভাই তাহলে বিদায় নিয়ে নেন আপনি। থ্যাংক ইউ ভাই, যুক্ত করার জন্য ধন্যবাদ। অ্যান্ড জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যেটা শুনলে আপনার গা চলে আরকি। জয় আল্লাহ, জয় মোহাম্মদ। ঠিক আছে তাহলে জয় বাংলা শুনলে আমার কবে গা জ্বলে ভাই? আমি তো জয় বাংলার হ্যাঁ ভাই, ভাই মানে আমি বিদ্বেষী ভাই, শেষ। আমি বিদ্বেষী মানে জয় জয় বাংলা বাংলা তো তো আওয়ামী লীগের বলে সম্পত্তি না। বলে দিছি, জয় বাংলা বলে দিছি শেষ। বাঙালির সম্পত্তি। বাংলাদেশ এই যে এগুলা এই যে এটা এগুলা বলেন এটা দেখি কে আপনারা, বুঝাবে ভাই? এই যে এগুলা বলেন এটা দেখি। এটা কে বুঝাবে ভাই? এটা বাঙালিরা বুঝাবে কে ভাই? এখন জয় বাংলা বলে রাস্তাঘাটে পিটায় ভাই মানুষ। কারে কি বুঝাবে? এই জিনিসটা মানে সাহসের সাথে আমাদের রিক্লেইম করতে হবে এই জিনিসটা। আওয়ামী লীগের থেকেও রিক্লেইম করতে হবে। এই যে সংস্কারকদের থেকেও সমন্বয়কদের থেকেও রিক্লেইম করতে হবে এই জিনিসটা যে আমরা জয় বাংলা আমাদের স্লোগান, বাঙালির স্লোগান। আ ঠিক আছে ফারাজ ভাই তাইলে আ কি শেষ করে দিই তাইলে। হ্যাঁ, আসিফ ভাই থ্যাংক ইউ, যুক্ত করার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। গুড নাইট। গুড নাইট। সবাই ভালো থাকবেন। আমিও বিদায় নিচ্ছি। বাই, বাই।